হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ফিলোসফি বা দর্শনের সেকেন্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন ভিডিও। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি বা দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় যুক্তির প্রকৃতি, অবরোহ ও আরোহ। এই অধ্যায় থেকে 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান কাকে বলে? যুক্তিবিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ কী? যুক্তিবিদ কবি যুক্তিবিজ্ঞানের কী সংজ্ঞা দিয়েছেন? যুক্তিবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়? যুক্তিবিজ্ঞানের নব্য যুগের সূচনার ধারক কাকে বলা হয় এবং কেন বলা হয়? পরবর্তী প্রশ্ন, যুক্তিবিদ্যার বিষয়বস্তু বা আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যা চিন্তা শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে তা আলোচনা করো। যুক্তিবিজ্ঞানের কাজ ও প্রয়োজনীয়তা উল্লেখ করো। অনুমান ও যুক্তি কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যুক্তির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো। অনুমান ও যুক্তি কি সমার্থক? আলোচনা করো। অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির সাদৃশ্য বা মিলগুলি উল্লেখ করো। অবরোহ ও আরোহ যুক্তিকে কি পরস্পরের পরিপূরক বলা যায়? আলোচনা করো। অবরোহ এবং আরোহ যুক্তির তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নগুলি কিন্তু প্রথম অধ্যায় থেকে 3 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। পদ কি? পদের অর্থ বিশ্লেষণ করো। বাক্য কাকে বলে? আলোচনা করো। উদাহরণ হিসাবে তোমরা অবশ্যই দেখে রাখবে আগের অধ্যায়ে অবরোহ ও আরোহ যুক্তি কাকে বলে। উদাহরণ অবশ্যই তোমরা দেখে রাখবে। ওই প্রশ্নটি কিন্তু দেওয়া নেই, বাট তোমাদেরকে বলবো ওই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে রেডি করবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। অবধারণ কাকে বলে? প্রতিটি নিরপেক্ষ বচনে কয়টি পদ থাকে ও কি কি? বচন কাকে বলে? একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। বচনের বৈশিষ্ট্যগুলি লেখো। বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। উদাহরণ সহ বচনের গঠন বর্ণনা করো। বচন এবং অবধারণের মধ্যে পার্থক্য কি? সব বচনই বাক্য, কিন্তু সব বাক্যই বচন নয়। উক্তিটি ব্যাখ্যা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। মানক বা পরিমাণক কাকে বলে? উদ্দেশ্য পদ ও বিধেয় পদ কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য কি? বৈধ যুক্তি সিদ্ধান্ত মিথ্যা হতে পারে এ কথার অর্থ লেখো। পরবর্তী প্রশ্ন, সংযোজক কি? সংযোজক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সংযোজকের স্বরূপ বা বৈশিষ্ট্য লেখো। নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কি? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? সদর্থক বচন ও নগর্থক বচন কাকে বলে? উদাহরণ দাও। সামান্য বা সার্বিক বচন ও বিশেষ বচন কাকে বলে? উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, বিশিষ্ট বচন কি? সংক্ষেপে আলোচনা করো। সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার? উদাহরণ সহ আলোচনা করো। সাপেক্ষ বচন বা অনিরপেক্ষ বচন কয় প্রকার? তাদের সংজ্ঞা সহ উদাহরণ দাও। প্রাকল্পিক বচনের গুণ ও পরিমাণ কিভাবে নির্ধারিত হয়? উদাহরণ সহ লেখো। বৈপ্লবিক বচনের গুণ ও পরিমাণ কিভাবে নির্ধারিত হয়? উদাহরণ সহ লেখো। পরবর্তী প্রশ্ন, গঠন অনুসারে বচন কয় প্রকার? সংজ্ঞা সহ উদাহরণ দাও। যৌগিক বচন কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ সংজ্ঞা দাও। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য? ব্যাপ্যতার নিয়মগুলি কি? ব্যাপ্য পদ ও অব্যাপ্য পদ কাকে বলে? বৈধতা ও সত্যতা কাকে বলে? যুক্তির সত্যতার লক্ষণগুলি কি? বৈধ যুক্তি বলতে কি বোঝো? উদাহরণ দাও। বৈধ যুক্তির আকার কি? বৈধ যুক্তির লক্ষণগুলি কি কি? বচনের সত্যতা কত প্রকার ও কি কি? সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় বাক্য থেকে বচনের রূপান্তর। এখানে 2 মার্কসের যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। আমি আলোচনা করছি না, এখানে কিন্তু প্রশ্ন উত্তরগুলি রয়েছে। ভালো করে তোমরা প্রশ্ন উত্তরগুলি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই বাক্য থেকে বচনে কোনো প্রবলেম কিন্তু হবে না। বাক্য থেকে বচন করতে পারলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করতে পারবে, অর্থাৎ লজিক করতে পারবে। লজিক করতে হলে অবশ্যই তোমাদেরকে বাক্য থেকে
বচনে রূপান্তরিত করার যে নিয়মগুলি রয়েছে নিয়মগুলি ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নাও, অর্থাৎ এই যে বাক্যগুলি রয়েছে বাক্য থেকে বচনে কিভাবে রূপান্তরিত করবে এখানে কিন্তু রয়েছে বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়ম কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালো করে ফলো করতে হবে, না হলে তোমরা বাক্য থেকে বচনে কিন্তু রূপান্তর করতে পারবে না। তোমরা ভালো করে বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়মগুলি ভালো করে প্র্যাকটিস করে নেবে। তার পরবর্তীতে এই বাক্যগুলি তুলে তোমরা নিজেরাই প্র্যাকটিস করো, তার পরবর্তীতে উত্তর তোমরা মিলিয়ে দেখে নাও যে সঠিক করেছো কি না। অবশ্যই তোমরা নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে যে বাক্যগুলি রয়েছে উত্তর সহ কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা চেষ্টা করবে এই বাক্যগুলি নিয়ে নিজেরা উত্তর করা, তাহলে তোমাদের বাক্য থেকে বচনে যদি দুর্বলতা থাকে তাহলে দুর্বলতা কিন্তু কেটে যাবে। অবশ্যই তোমরা বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়মগুলি শিখে রাখলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারবে। এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় অর্থাৎ বচনের বিরোধিতা। এই অধ্যায় থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বচনের বিরোধিতা বলতে কী বোঝো? বচনের বিরোধিতা শর্তগুলি লেখো, সাধারণ বিরোধ চতুষ্কোণের চিত্রটি অঙ্কন করো, বিরুদ্ধ বিরোধিতার মূল শর্তগুলি উল্লেখ করো, বিরুদ্ধ বিরোধিতা কখন হয়। পরবর্তী প্রশ্ন, বিপরীত বিরোধিতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? অসম বিরোধিতা কাকে বলে? অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলা যায় কি? অসম বিরোধিতা সত্যতা নিয়মটি কি? পরবর্তী প্রশ্ন, বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো, অর্থাৎ পার্থক্য লেখো। অবশ্যই তোমরা ভালো করে পার্থক্যগুলি প্র্যাকটিস করবে। বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো, সংজ্ঞা দেখে রাখলে পার্থক্য তোমরা অবশ্যই রেডি করতে পারবে। অসম বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। বিরোধানুমান কি, কয় প্রকার ও কি কি? পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। এরকমই উদাহরণ দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? অবশ্যই তোমরা উদাহরণ ভালো করে প্র্যাকটিস করে রাখবে। যে কোনো বিরোধী বচন কিন্তু লিখতে হতে পারে পরীক্ষার খাতায়। অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে বিরোধী বচনগুলি। 4টি বিরোধী বচন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো, যে কোনো উদাহরণ দিক তোমরা অবশ্যই উত্তর কিন্তু করে আসতে পারবে। কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে, আমি উদাহরণ দিয়ে দেখালাম। এর জন্য সাধারণ যে বিরোধ চতুষ্কোণের চিত্রটি অবশ্যই তোমরা দেখে রাখবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম কিন্তু হবে না। এবারে তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অমাধ্যম অনুমান কাকে বলে? এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? মাধ্যম অনুমান কাকে বলে? মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। সরল আবর্তন ও অসরল বা অসম বা সীমিত আবর্তন কাকে বলে? কখন সরল আবর্তন সম্ভব? এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। নিষেধমূলক আবর্তন কাকে বলে? এর নিয়মগুলি উল্লেখ করো। নিষেধমূলক আবর্তনের ব্যবহার লেখো। উদাহরণসহ নিরপেক্ষ বচনগুলির বিবর্তন লেখো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। এ বচনের সরল আবর্তন হয় না কেন? সমবিবর্তন কি? সমবিবর্তনের উৎস কি? উদাহরণসহ নিরপেক্ষ বচনগুলির সমবিবর্তন করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। সমবিবর্তনের ফলে কোন বচন থেকে কি বচন পাওয়া যায়? পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও 3 মার্কসের জন্য। ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয় কেন? কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব? বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? বিবর্তনের নিয়মগুলি লেখো। বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো? এর নিয়মটি লেখো। বস্তুগত বিবর্তনকে কি বৈধ বলা যায়? এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় নিরপেক্ষ ন্যায় মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার। এই অধ্যায় থেকে 6 মার্কসের প্রশ্ন কিন্তু 2টি থাকবে। 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু লিখতে হবে।
এক থাকবে সিম্পল প্রশ্ন আর থাকবে বৈধতা বিচার। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। যে প্রশ্নগুলি সিম্পল আকারে আসতে পারে 6 মার্কসের জন্য প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝো? ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। নিরপেক্ষ ন্যায় কাকে বলে? ন্যায়ের বৈধ মূর্তি বলতে কী বোঝায়? বিভিন্ন সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম উল্লেখ করো। ন্যায়ের মূর্তি বলতে কী বোঝো? নিরপেক্ষ ন্যায়ের মোট সম্ভাব্য মূর্তি কতগুলি? এদের মধ্যে বৈধ মূর্তি কতগুলি? পরবর্তী প্রশ্ন কি রয়েছে? নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য বা স্বরূপ বা প্রকৃতিগুলি লেখো। নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ লেখো। সংক্ষিপ্ত ন্যায়ের সংজ্ঞা দাও। সংক্ষিপ্ত ন্যায়ের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। অব্যাপ্য হেতুদোষ কাকে বলে? অবৈধ পক্ষদোষ কাকে বলে? অবৈধ সাধ্য দোষ কাকে বলে? চতুষ্পদ ঘটিত দোষ কাকে বলে? নগর্তক আশ্রয় বাক্যজনিত দোষ সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলি 6 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা যদি বৈধতা বিচার করতে চাও অবশ্যই তোমাদেরকে নিয়ম, সংস্থান আর বৈধ মূর্তিগুলি কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা বৈধতা বিচার করতে পারবে। বৈধতা বিচার কিভাবে করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ক্লাসের ভিডিও দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা সেই ভিডিওটি একবার হলেও দেখে নিও। এবারে তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় যৌগিক যুক্তি, প্রাকল্পিক ও বৈপ্লবিক। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠন ও বৈশিষ্ট্য লেখো। প্রাকল্পিক বচনের গুণ ও পরিমাণ নির্ধারণ করো। এমপি বা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম আলোচনা করো। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মের ব্যতিক্রমটি আলোচনা করো। প্রাকল্পিক ন্যায়ের প্রথম ও দ্বিতীয় নিয়মটি কি? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মগুলি লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এমটি বা ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি লেখো। ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিকটির উদাহরণ দাও। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ বা দৃষ্টান্ত দাও, বা এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। অনুজ্ঞ স্বীকারজনিত দোষ কখন ঘটে? অনুজ্ঞ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, এমপি বা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারের একটি দৃষ্টান্ত দাও। পূর্বজ্ঞ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠন ও বৈশিষ্ট্য লেখো। বৈকল্পিক বচন কাকে বলে? বিংশবাদী বিকল্প কাকে বলে? একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম উল্লেখ করো। বিংশবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও। বৈকল্পিক বচনের গুণ ও পরিমাণ নির্ধারণ করো। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায় থেকে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 অর্থাৎ নীতিবিদ্যার ভূমিকা। এখানে কিন্তু টোটাল 6টি চ্যাপ্টার রয়েছে নীতিবিদ্যা থেকে। পাশ্চাত্যতে 2টি রয়েছে, ভারতীয়তে 4টি চ্যাপ্টার রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও নীতিবিদ্যার ভূমিকা, ভারতীয় নীতিবিদ্যা। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই 4টি অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে 8 মার্কস। 2 মার্কসের প্রশ্ন 1টি থাকবে, 3 মার্কসের প্রশ্ন 2টি থাকবে। টোটাল তোমাদেরকে এই অধ্যায় থেকে 8 মার্কসের জন্য 2 মার্কসের 1টি প্রশ্ন, 3 মার্কসের 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথমে তোমরা দেখে নাও পুরুষার্থ অর্থাৎ এই ভারতীয় নীতিবিদ্যার প্রথম অধ্যায় যেটি রয়েছে পুরুষার্থ। এখান থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের বা 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভারতীয় নীতিশাস্ত্রে পুরুষার্থ বলতে কী বোঝো? ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? ব্রহ্মচর্য কাকে বলে? বর্ণাশ্রম ধর্ম কি? মহাভারতে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? কাম ও মুক্তি বলতে কি বোঝানো হয়েছে? গার্হস্থ্য কাকে বলা হয়? পঞ্চযজ্ঞ বলতে কি বোঝানো হয়েছে? ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থের উল্লেখ করা হয়েছে এবং কি কি? এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কি রয়েছে? শ্রীমদ্ ভাগবত গীতা নিষ্কাম কর্মের ধারণা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কস
মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভাগবত গীতায় নিষ্কাম কর্ম বলতে কি বোঝানো হয়েছে? নিষ্কাম কর্ম কাকে বলে? যোগস্থ শব্দের 3 প্রকার অর্থ সংক্ষেপে আলোচনা করো। নিষ্কাম কর্মের সূত্রগুলি কি কি? গীতায় 4 ধরনের যে বৈদিক কর্ম আছে তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কেন বেদকে ত্রিগুণাত্মক বলেছেন? সকাম কর্মের বৈশিষ্ট্য উল্লেখ করো। নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য লেখো। গীতা অনুসারে স্বধর্ম ও পরধর্ম বলতে কি বোঝো? সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ বলতে কি বোঝানো হয়েছে? ভগবত গীতা অনুসারে কর্মযোগ শব্দের অর্থ কী? এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়, অর্থাৎ বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বৌদ্ধ নীতিতত্ত্বের সম্যক দৃষ্টি বলতে কী বোঝো? বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য উল্লেখ করো। বৌদ্ধ নীতি শিক্ষা বলতে কী বোঝায়? আর্য সত্য কী? বৌদ্ধ দর্শনে প্রতীত্ব সমুৎপাত শব্দের অর্থ কী? এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে 3 মার্কসের প্রশ্নগুলি রয়েছে বৌদ্ধ চ্যাপ্টার থেকে। বৌদ্ধ মতের নির্মাণ লাভ করা যায় কিভাবে? অষ্টাঙ্গিক মার্গের 8টি মার্গ বা পথগুলি কি কি? বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ কি? সংক্ষেপে ব্যাখ্যা করো। সম্যক ব্যায়ামের অর্থ কি? বৌদ্ধ নীতিতত্ত্বে সম্যক ব্যায়ামের গুরুত্ব লেখো। বৌদ্ধ দর্শনে ত্রিপিটকের বিষয়গুলির পরিচয় দাও। এবারে তোমরা দেখে নাও 4র্থ অধ্যায় চারবাক সুখবাদ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। চারবাকদের মতে নৈতিক আদর্শ কি? চারবাকরা কেন ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন? চারবাক নীতিতত্ত্বের মূল কথা কি? চারবাকদের আত্মসুবাদী বলা হয় কেন? চারবাক জড়বাদের মূল বক্তব্য লেখো। চারবাকরা কেন মোক্ষ বা মুক্তিকে পুরুষার্থ বলে স্বীকার করেননি? পরবর্তী প্রশ্ন, চারবাকরা ধর্মকে কেন পুরুষার্থ হিসেবে স্বীকার করেননি? চারবাক নীতিতত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। চারবাক নীতিবিদ্যার মূল বক্তব্য লেখো। চারবাকদের মতে সুখবাদ কি? চারবাকরা জন্মান্তর স্বীকার করে না কেন? চারবাক দেহাত্মবাদ বলতে কি বোঝায়? এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে 4টি অধ্যায় আমি বললাম, এই 4টি অধ্যায় থেকে টোটাল মার্কস রয়েছে কিন্তু 8 মার্কস। বাট তোমাদের স্কুলের প্রশ্নপত্রে যদি বৌদ্ধ আর চারবাক থেকে 6 মার্কসের প্রশ্ন আসে এক্সট্রা হিসাবে, অবশ্যই তোমরা এই 2টি প্রশ্ন কিন্তু দেখে রাখতে পারো। যে কোনো স্কুলে তোমাদের যদি স্যার বা ম্যাডামেরা এই চারবাক আর বৌদ্ধ থেকে যদি স্যার বা ম্যাডামেরা যদি এখান থেকে 6 মার্কসের প্রশ্নগুলি দেন, তাহলে এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। যদি তোমাদের 6 মার্কসের প্রশ্ন পরীক্ষায় দেবেন বলে ঠিক করেছেন শিক্ষক বা শিক্ষিকারা, অবশ্যই তোমরা এই 2টি প্রশ্ন দেখে রাখতে পারো 6 মার্কসের জন্য। এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমাদেরকে রেডি করতে বলছি, কারণ এখানে যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কোনো 6 মার্কসের প্রশ্ন এই 4টি অধ্যায় থেকে থাকবে না। বাট তোমাদেরকে দিচ্ছি এই জন্য, তোমাদের স্কুলে যদি 6 মার্কসের প্রশ্ন করে তাহলে এই 2টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন দিতে পারে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। চারবাকদের নৈতিক মতবাদ সংক্ষেপে উল্লেখ করো, অর্থাৎ চারবাকদের সমস্ত কিছু কিন্তু লিখতে হবে। বৌদ্ধ দর্শন অনুসারে নির্বাণের পরিচয় দাও। আর এখানে তোমরা অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে 6 মার্কসের প্রশ্ন উত্তর রেডি করবে। যদি তোমাদের স্কুলে 6 মার্কসের প্রশ্ন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী না করে যদি এক্সট্রা হিসাবে দেয় এই 4টি অধ্যায় থেকে বৌদ্ধ বা চারবাক থেকে, তাহলে তোমরা এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে, কারণ প্রশ্নগুলি পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে, প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও নীতিবিদ্যার ভূমিকায় পাশ্চাত্য নীতিবিদ্যা। এখানে 2টি অধ্যায় রয়েছে। 2টি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন আর 6 মার্কসের প্রশ্নগুলি আমি আলোচনা করে দেব। আবারও তোমাদেরকে বলে রাখি, নীতিবিদ্যার ভূমিকায় এখানে টোটাল 6টি অধ্যায় রয়েছে। দ্বিতীয় যে পার্টটি রয়েছে পাশ্চাত্য নীতিবিদ্যা, এখানে 2টি অধ্যায় রয়েছে। 2টি অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে কিন্তু 8 মার্কস। 6 মার্কসের প্রশ্ন 1টি থাকবে, 2 মার্কসের প্রশ্ন 1টি থাকবে। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। 2টি অধ্যায় একত্রে কিন্তু প্রশ্নগুলি রয়েছে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও। পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়? নীতিবিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? বস্তুনিষ্ঠ ও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। সাহজিক
ক্রিয়া কেন নৈতিক বিচারের বিষয় নয়? পরবর্তী প্রশ্ন, নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বলতে কী বোঝো? নীতিবিদ্যার প্রয়োজনীয়তা লেখো। নীতিবিদ্যার বিভিন্ন শাখা সমূহ কী কী? উইলিয়াম লিলি কীভাবে নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন? প্রতিবর্তক ক্রিয়া বলতে কী বোঝো? ন্যায় শব্দটির ইংরাজি প্রতিশব্দ জাস্টিস এর ব্যুৎপত্তিগত অর্থ উল্লেখ করো। নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। আর্নেস্ট বার্কার কীভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন? জন রলস কীভাবে ন্যায়ের তিনটি মূল নীতির কথা উল্লেখ করেছেন? এবারে তোমরা দেখে নাও দুটি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 6 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কর্তব্যমূলক নীতিবাদ বলতে কী বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। নৈতিক সুখবাদ বলতে কী বোঝো? আত্মসুখবাদ বলতে কী বোঝো? নৈতিক মতবাদ হিসাবে আত্মসুখবাদের পরিচয় দাও। নৈতিক মতবাদ রূপে নীতি উপযোগবাদের ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে 6 মার্কসের প্রশ্নগুলি রয়েছে, প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কান্টের দেওয়া নীতি কর্তব্যবাদের সমালোচনা ব্যাখ্যা করো। নীতি কর্তব্যবাদ কাকে বলে? নীতি কর্তব্যবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। কান্টের দেওয়া নৈতিক বা নীতি কর্তব্যবাদ কি? আত্মসুখবাদ ও পরসুখবাদ এর কয়েকটি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও 6 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন তোমরা দেখে নাও 6 মার্কসের জন্য। উদ্দেশ্যমূলক নীতি বিদ্যা বলতে কী বোঝো? এর বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। উদ্দেশ্যমুখী বা ফলমুখী নীতিতত্ত্ব বলতে কী বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, কর্ম কর্তব্যবাদ এবং নীতি কর্তব্যবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই ছিল তোমাদের ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি বা দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি থেকে সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমরা যারা লজিক করতে পারবে আরও ভালো, তাহলে তোমরা 40 মার্কস কিন্তু কমন পেয়ে যাবে। কারণ এখানে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্ন তোমরা যদি ভালো করে রেডি করতে পারো 40 থেকে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। 40 তোমরা শিওর কমন পেয়ে যাবে, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে। তবে আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করলে 40 মার্কস তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। খুব সহজেই তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি কিন্তু দেখে নিতে পারবে। ভিডিওটি আজকের এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।